অগ্নি পরীক্ষা পর্ব 10। নিজের ঘরের বিছানায় হেডবোর্ডে মাথা ঠেকিয়ে এক হাত পাশে রেখে আর এক হাত কপালে দিয়ে পা লম্বা করে বসে আছে রাজ। দেখেই বোঝা যাচ্ছে হয়তো সারা রাত খুব কেঁদেছে, এখনো চোখ ছলছল করছে। এইসবের মাঝে কখন যে রীনা দেবী এসে রাজের পাশে বসেছে সেটা রাজ খেয়ালই করেনি। খেয়াল হয় যখন রীনা দেবী রাজের কাঁধে হাত রাখে। রাজ বলে, তুমি কখন এলে? এই কিছুক্ষণ। সকাল থেকে তো কিছুই মুখে তুলিসনি। দুপুর গড়িয়ে গেল, কিছু খাবি চল। আমার ভালো লাগছে না কিছু, খুব একা লাগছে, খুব কষ্ট হচ্ছে। পারছি না বারবার নিজের সমস্ত স্বপ্ন, সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে যেতে দেখতে। আমার বাবা ঠাকুরদার এত সম্পত্তির উত্তরাধিকারী হয়েও আমি নিজের স্বপ্ন পূরণ করতে পারিনি, কারণ এখনো জেঠু কিছুই আমার আর দাদা ভাইয়ের নামে করে দিচ্ছে না। সব ছেড়ে কলকাতা শহরে এলাম, এত পরিশ্রম করলাম, অঞ্জু চলে গেল আমাকে একা করে। তোমাকে আর মিঠিকে নিয়ে বেঁচে আছি। অনেক চেষ্টা করে যাচ্ছিলাম মা, এবার আমার আর অঞ্জুর স্বপ্ন পূরণ করতে। অনেক টাকা লাভের একটা কন্ট্রাক্ট পেয়েছিলাম, কিন্তু দেখো কেমন যেন দুঃস্বপ্নের মতো হয়ে গেল। উল্টে এত টাকার ক্ষতি, আমি কিছুতেই ভেবে উঠতে পারছি না কি করে সব সামলাবো। জমিদার বাড়ির মেয়ে আমি, আবার জমিদার বাড়ির বউ। গয়না তো কিছু কম ছিল না, কিন্তু কলকাতায় এই বাড়ি কিনতে আমার প্রায় সব গয়না আর তোর বাবার জমানো টাকা খরচ হয়ে গেল। আজ গয়নাগুলো থাকলে তোর প্রয়োজনের থেকে অনেক বেশি টাকা হতো, আর সামান্য যেটুকু ছিল সেটা তো আশীর্বাদ করে অঞ্জলিকে দিয়ে দিয়েছিলাম। বাপের বাড়ি থেকে তো সে কিছুই পায়নি, এখন তো ওইটুকুই সম্বল। মা, আমি ওই গয়নায় হাত দিতে পারবো না, কিছুতেই পারবো না। ওটা তুমি আশীর্বাদ করে অঞ্জুকে দিয়েছিলে, আর এখন ওগুলোর উপর সব অধিকার মিঠির। ওগুলো ওর কাছে ওর মামা আমার ঠাম্মুর আশীর্বাদ। আমি বলি কি বাবাই, এবার বরং আমি তোর জেঠুকে ফোন করে বলি যে তোর ভাগের সম্পত্তি তোকে বুঝিয়ে দিতে। বাড়ি বন্ধক দিয়ে তুই কিভাবে ব্যবসা, বন্ধকের টাকা, সংসার, মিঠির ভবিষ্যৎ সব সামলে নিজের স্বপ্নটা পূরণ করবি বলতো? যেভাবেই হোক আমার স্বপ্ন পূরণ করতে হবে মা, যেভাবেই হোক। আমার একদিন নিজের স্টোর হবে, যেখানে আমার ডিজাইন করা ড্রেস থাকবে, আর কত নামি দামি মানুষ আসবে আমার ডিজাইন করা ড্রেস কিনতে। কত দেখবে, আবার কিনবে, পরবে। এইসব স্বপ্ন আমার সঙ্গে সঙ্গে অঞ্জুও দেখেছে, তাই এত সহজে অঞ্জুর স্বপ্ন আমি মিথ্যে হতে দেব না। আমি আরো অনেক অনেক পরিশ্রম করব, তুমি দেখে নিও মা। শুধু তুমি আর মিঠি আমার সঙ্গে থেকো, আর কিচ্ছু চাই না, কারণ তোমরা দুজন আমার শক্তি। যে সম্মানের সঙ্গে একদিন তুমি আমাকে আর অঞ্জুকে নিয়ে আমার স্বপ্ন পূরণের জন্য নিজের স্বামীর ঘর ছেড়ে কলকাতায় এসেছিলে, তোমার সেই সম্মান আমি নষ্ট হতে দেব না মা। যেটুর কাছে অন্তত টাকা আছে, আমি সেটা কিছুতেই করতে পারি না। সম্পত্তির ভাগ তো আমার আছেই, আইনত আমাকে সেই ভাগ না দিয়ে ওরা সম্পত্তি ভোগ করতে পারবেও না। আজ না হোক কাল আমার হিসেব তো আমাকে বুঝিয়ে দিতেই হবে। তবে একবার যখন সব ছেড়ে আমি কলকাতা শহরে এসেছি, তখন নিজের পরিচয় তৈরি না করে আমি জেঠুর কাছে আর কখনোই যাব না। বিশেষ করে নিজের অধিকারের দাবিতে তো একদমই নয়। আমার আশীর্বাদ তোর সাথে সব সময় আছে বাবাই। দেখবি তোর এই সততা একদিন তোকে সফল করবেই। মা ছেলের এইসব কথার মাঝেই মায়াদি এসে জানায় যে সুজয় এসেছে। সুজয় ড্রয়িং রুমে অপেক্ষা করছে। রাজ আর রীনা দেবী ড্রয়িং রুমে চলে গেল। রাজ বলে, এই বলছি, মিস্টার ব্যানার্জির বাড়িতে ড্রেসগুলো ডেলিভারি করে দিয়েছিস? হ্যাঁ দাদা। সব ঠিক আছে তো? মানে ওনারা ড্রেস দেখে নিয়েছেন তো নাকি? সব ঠিক আছে, আর ড্রেসের কোনো প্রবলেম হলে আমাকে কন্ট্যাক্ট করবে, কথা হয়ে গেছে।
আর ওদের ইভেন্ট অন্য কোনো কোম্পানি করবে। তবে বিয়ের ভেন্যু আমাদের বুকিং করা হোটেলেই বসবে, তাই সব বুকিংয়ের পেপারস আমি দিয়ে দিয়েছি। বেশ, ফাইন। মায়াদি অসহায়ভাবে চিৎকার করে, ও মা গো, এ কেমন লোক রে বাবা! বাবাই দাদার এত বড় ক্ষতি করে এখন অন্য লোক দিয়ে মেয়ের বিয়ে বাড়ি সাজাবে। রীনা দেবী ধমকে বললেন, তুই চুপ করবি? আমি আমি চুপ করবো কেন? হ্যাঁ, চোখের সামনে এইসব দেখে চুপ করে থাকা যায়? ও সুজয় দাদা, ওই অনুদিদি লোকটাকে কিছু বলেনি? না মানে ইয়ে, যা ক্ষতি করারও করে দিয়েছে। শুধু তো অর্থের ক্ষতি নয়, সঙ্গে বন্ধুত্ব, বিশ্বাস, সব কিছুর। আমি কারোর মুখে ওর নাম শুনতে চাই না আর, প্লিজ। আজ যখন ও সব ফিরে পেয়েছে তখন ওর পরিবার নিয়ে সুখে থাকুক। সৌম্য আর ও দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আগামী দিনে ওরা সুখী হোক, আমার আর কিছু চাই না। সুজয় মনে মনে বলল, হায় রে, এত কথা বোঝে, আর আসল কথাটা যদি আসল সময় বুঝতো তাহলে অন্তত এই দিন আসতো না। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, অনু যদি সৌম্যকেই ভালোবাসে তাহলে তোর কথা মিস্টার ব্যানার্জির কাছে কেন বলবে? সুজয় আবার মনে মনে বলে, যেটা ছেলের ঘটে এলো না, সেই প্রশ্নটা ঠিক মায়ের মাথায় চলে এলো। এমন বুদ্ধিমতী মায়ের ছেলে যে কেমন করে এমন মাথা মোটা হয় কি করে কে জানে। জন্মের সময় মনে হয় নিউট্রিশনের অভাব পড়েছিল, সেটাও তো হওয়ার কথা নয়। জন্মেছিল তো সোনার চামচ মুখে দিয়ে, তবে ওই জন্মের পর থেকে অঞ্জু অঞ্জু করে মাথায় জং পড়ে গেছে। অনু দিব্যি দিয়েছে তাই চুপ করে আছি, নাহলে ওনার মাথার জং আমি পরিষ্কার করতাম। রাজ বলে, শোনো মা, বড় লোকের ছেলে মেয়েদের মতিগতি বোঝা তোমার আমার কম্য নয়, তাই আমি চাই না এই বাড়িতে আবার ওর নাম উঠুক। কথাটা যেন মনে থাকে সবার। রাজদা, বলছিলাম কি যে এই দাঁড়ি, কমা, ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন এইসব ছেড়ে যা বলার বল, আমার মাথা এমনিতেই গরম আছে। সুজয় আবার মনে মনে বলে, এই গরমের দিনেও জ্বলবে আর অন্যদেরও জ্বালাবে। নিজের বুকের হাত দিয়ে বলতে পারবে যে ও অনুর প্রেমে পড়েনি, কিন্তু ওই জং ধরা মাথায় বুঝবে কি করে? হ্যাঁ, এমনিতেই অনু আমাকে দিব্যি দিয়েছে, আর আমিও এখন কিচ্ছু বলবো না। আগে পরখ করে দেখি বিষয়গুলো, তারপরে দেখা যাক কি করা যায়। সৌম্যতার ব্যাপারটাও একটু বোঝা দরকার আগে আমার। রাজ আবার বলে, তোকে কথা বলানোর জন্য কি নিমন্ত্রণের চিঠি দিতে হবে নাকি? না মানে বলছিলাম কি যে আমাদের ক্ষতির 8 লক্ষ টাকা মিস্টার ব্যানার্জি আমাকে দিয়ে দিয়েছে। হোয়াট? আমাকে জিজ্ঞাসা না করে তুই এই টাকা নিয়েছিস কোন সাহসে? হ্যাঁ, আমি গরিব হতে পারি, ভিখারি নই যে উনি ওনার মর্জি মতন ব্যবহার করবেন আমার সঙ্গে। কোথায় টাকা? না মানে আমার ব্যাগে আছে, ক্যাশ টাকা দিয়েছে। আমি এক্ষুনি গিয়ে সব টাকা ফেরত দিয়ে আসবো। কাল আমি যে অপমানিত হয়েছি, ভেবেছিলাম ওনার আর ওনার বন্ধুর মেয়ের মুখ আমি জীবনেও দেখব না, কিন্তু ওনার বন্ধুর মেয়ের মুখ না দেখলেও ওনার মুখোমুখি আমাকে আরেকবার হতে হবে, এটা আমি বেশ বুঝতে পারছি। সুজয় চোখের ইশারায় রাজকে একটু বোঝাতে বললে রীনা দেবী বলেন, দেখ বাবাই, মাথাটা ঠান্ডা কর, সব কিছু রাগ দেখিয়ে হয় না। আর ওটা তো তোর প্রাপ্য টাকা, কারোর দয়া দাক্ষিণ্য নয়। আরে তুমি জানো না মা, ওই ভাই বোনের কথার উপর বিশ্বাস করে কিভাবে উনি আমাকে অপমান করেছেন। তোর খারাপ লাগাটা আমি বুঝতে পারছি বাবাই, কিন্তু তোকে তো আর কাজ করতে হচ্ছে না ওদের ওখানে। আর ওরা যখন টাকা দিয়ে দিয়েছে তখন সম্পর্ক মিটে গেছে, তোর ক্ষতি তো আর থাকলো না। হয়তো লাভ হয়নি, তবে আবার তুই পরিশ্রম কর, দেখবি একদিন তুই সফল হবি, আমি বলছি তোকে। আরে কিন্তু মা। কোনো কিন্তু নয় বাবাই, তোর একটা মেয়ে আছে, সে এখন স্কুলে ভর্তি হয়েছে, আগামী দিনে আরও বড় হবে, ওর তো একটা ভবিষ্যৎ আছে বল। তাই বাড়ি বন্ধক দিয়ে টাকা নেওয়ার মতো হঠকারিতা করিস না। তুই তো চাসনি, উনি নিজে থেকে যখন তোর প্রাপ্য টাকা ফিরিয়ে দিয়েছে তখন তুই আর মনে কোনো দ্বিধা রাখিস না। ও বাবা, ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এই সুজয়, টাকাটা আমাদের অ্যাকাউন্টে জমা করে দিস। ঠিক আছে রাজদা, তাহলে আমি অফিসে যাচ্ছি।
তারপর মনে মনে বলল, উফ বাবা, বাঁচলাম, ভাগ্যিস কাকিমা ম্যানেজ করলো। অন্যদিকে অনু ফোনটা কেটে দিয়ে কেঁদে ফেলল। আসলে রাজের বাড়িতে ঢোকার সময় অনুর কথা মতো সুজয় অনুকে ফোন করে হোল্ডে রেখেছিল, আর তাই অনু সব কথা শুনে নিয়েছে। অনু মনে মনে বলল, এতটাই যখন আমাকে তুমি খারাপ ভাবো রাজ, আর কোনোদিন তোমার সামনে আমি যাব না, আর কখনো আমাদের দেখা হবে না। আরও কিছু কাজ আমার বাকি আছে, সেগুলো শেষ করে এই শহর ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। এই শহরে থাকলে কোনো না কোনো দিন হয়তো আমাদের দেখা হবে, কিন্তু আমি চাই না আর কোনোদিনও আমাদের দেখা হোক। দূরে থেকেই তুমি আমার বন্ধু হয়ে আমার মনের মাঝে চিরকাল থেকে যাবে রাজ। তাই আমাকে দূরে চলে যেতেই হবে। আমার নিজের তো কেউ নেই, তাহলে আর কার মায়ায় আমি আটকে থাকবো বলো? মরতে বড্ড ভয় পাই, তাই মরতে তো পারবো না। সবচাইতে ভালো দূরে চলে যাব, সবাইকে ছেড়ে। অবশ্য আর কেই বা আছে? আমার তো আপনজন নেই। নিজের স্বভাবের জন্য আমি সবাইকে হারিয়েছি। নিজের আপনজনদের নিয়ে সবাই ভালো থাকুক। এরপর কেটে গেছে আরো 2-3 দিন। আবার সবাই ফিরে গেছে নিজের নিজের কাজে। একদিন সন্ধেবেলায় সৌম্য আর সুজয় এসেছে ঐশীর ফ্ল্যাটে, মানে এখন যেখানে অনু থাকে আর কি। ঐশীর একটা 1 বেডরুম ফ্ল্যাট। ঐশী আর অনু এক ঘরে একই বিছানাতে থাকে। আর ঐশী ভারী মিশুকে দুষ্টু মিষ্টি একটা মেয়ে। সুজয় আর সৌম্য এসে অনুর সঙ্গে কথা বলছে ওদের বেডরুমে বসে, আর ঐশী কিচেনে পেঁয়াজ পকোড়া বানাচ্ছে। সৌম্য বলল, সব তো হলো অনু, এখনো কেন মুখ গোমরা করে বসে আছো? তুমি যা চেয়েছিলে সব তো করেছো। নিজের সঞ্চিত সব টাকা, নিজের মায়ের গয়না সব দিয়ে তো তুমি রাজের ক্ষতিপূরণ করলে। এরপরেও কেন মুখ ভার করে বসে আছো? এই দেখো, তুমি মুখ ভার করে থাকলে কিন্তু আমাদের ভালো লাগে না। সেদিন দাদা ভাই আর মা মিলে আমাকে যে কোনো কারোর সাথে বিয়ে দিয়ে দিত, তাই আমাকে বিয়ে করে রাজ স্ত্রীর মর্যাদা দিতে না পারলেও আমাকে রাজ ঠিক ভুল চিনতে শিখিয়েছে। আমাকে নিজে উপার্জন করার মানসিকতা অর্জন করিয়েছে। দুনিয়াকে দেখার চোখ খুলে দিয়েছে, বদলে দিয়েছে আমাকে রাজ। তাই আজ আমি যতটুকু রাজের জন্য করতে পেরেছি সেটা এখনো যথেষ্ট নয়। আমার জীবনে রাজের অবদান অপরিসীম। আর গয়নার কথা বলছো তোমরা, কি করব আমি গয়না নিয়ে? যার গয়না মানে আমার সেই জন্মদাত্রী মা, তাকে তো আমি দেখিনি, বাবাকেও মনে নেই, শুধু 2-3টে ছবি ছাড়া, যেটা বিয়ের দিন আমার পালিত মা আমাকে দিয়েছিল। আর আমার মায়ের গয়না ছিল, সেটাও আমি জানতাম না। তাই আমার কাছে এইসব টাকা আর গয়নার থেকে অনেক বেশি মূল্যবান মিঠি, মণিমা আর রাজের মুখের হাসি। কাল যদি বাড়ি বন্ধক দিয়ে কোনোভাবে সময় মতো রাজ টাকাটা শোধ করতে না পারতো, তাহলে সবাইকে নিয়ে রাজকে পথে নামতে হতো। আর না হলে যে জেদ দেখিয়ে একদিন রাজ নিজেদের গ্রামের বাড়ি ছেড়েছিল, মাথা নিচু করে আবার সেই বাড়িতে তাকে ফিরে যেতে হতো। সেটা আমি বেঁচে থাকতে মেনে নিতে পারবো না সৌম্য। সুজয় বলল, বেশ, সেটা তো হয়েছে, রাজদার ক্ষতি তো হয়নি, আর তাকে আর বাড়ি বন্ধক দিতেও হবে না, আর কারোর কাছে মাথা নত করতেও তো হবে না আর। তবে এখনও রাজের নিজেকে প্রমাণ করা বাকি আছে। রাজদীপ সেন আজ একজন ছোট্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মালিক বলেই তাকে অরুণাভ আঙ্কেল অপমান করতে পেরেছে, বা দাদাভাই আমাকে জব্দ করতে ওকে টোপ হিসেবে ব্যবহার করেছে। কিন্তু গৌতম রায় বা অরুণাভ ব্যানার্জির মতো রাজদীপ সেন আজ একটা ব্র্যান্ড হলে কি কেউ সেটা করতে পারতো না। সৌম্য বলল, সে তো ঠিক কথাই, নরম জায়গায় আঘাত করতে কষ্ট হয়, কিন্তু এখন তো তোমার কিছু করার নেই। আর এবারে যা করার রাজকেই করতে হবে। নিজের জীবনকে সামনের দিকে রাজকেই এগিয়ে নিয়ে যেতে হবে। এখনই ভেবে নিচ্ছ কেন যে কিছু করার নেই? সুজয় বলল, আবার কি করবি? এটা তো রাজের ক্ষতিপূরণ হলো, কিন্তু আজ যদি কাজটা হতো,
তাহলে তো রাজের অনেক টাকা লাভ হতো, ফলে কিছুটা স্বপ্ন পূরণের পথেও রাজ এগিয়ে যেত। তাই আমি এবার ওর স্বপ্ন পূরণ করতে চাই। সুজয় অবাক হয়ে তাকিয়ে থাকল। সৌম্য বলল, আবার কি করতে চাইছো তুমি? অর্ণব তো আর যোগাযোগ করেনি, তুমি আবার কি করে রাজের স্বপ্ন পূরণে হেল্প করবে শুনি? আইডিয়া মাথায় আসেনি এখনো, তবে আনার চেষ্টা করছিলাম। যেটা তোমরা দুজন প্রশ্ন করে করে আইডিয়া মাথায় আসার রাস্তায় রেড সিগন্যাল দিয়ে দিয়েছো। ও ভগবান, তোমরা আমাদের একটু দেখো। সুজয় বলল, এখনো বিয়ে হয়নি, তার আগেই যদি চুলগুলো পড়ে যায় তাহলে আর বউ জুটবে না। এরই মাঝে পেঁয়াজ পকোড়া নিয়ে ঐশীও ওদের সঙ্গে এসে জয়েন করলো। ঐশী বলল, হ্যালো গাইজ, আমার গরম গরম পেঁয়াজ পকোড়া রেডি। সো চলো বন্ধুগণ, আড্ডা স্টার্ট। সুজয় বলল, আড্ডা কি আর শুকনো গলায় হয়? কাল রবিবার ছুটির দিন, তাই আপনারা বললে একটু গলা ভেজানোর ব্যবস্থা করতেই পারি। সৌম্য বলল, ও সুজয়, তুমি ভাই মন পড়তে জানো। আমিও বলবো বলবো বলে ভেবে পাচ্ছিলাম না। এই দুটো মেয়ে মিলে যদি আমাকে গণধোলাই দেয়, ওই জন্যেই আর কি। ঐশী এবার সৌম্যকে উদ্দেশ্য করে বলল, সব অভ্যাসই আছে দেখছি। সৌম্য বলল, কেন, তোমার কি আমাকে কিন্ডারগার্টেন স্কুলের বাচ্চা মনে হয় যে ইচ্ছে হলে মাজা খেতে চাই? হ্যাঁ? ঐশী আর চোখে তাকিয়ে থাকে। এরপর সুজয় ব্যবস্থা করল। তারপর চারজনে মিলে খেতে থাকলেও অনু খুব চুপচাপ খাচ্ছে, আর চোখের কোণায় জল হয়তো আছে। মনে পড়ছে যেদিন ও আর রাজ প্রথম ড্রিঙ্ক করেছিল, সেই দিনের কথাগুলো। অন্যদিকে ঐশী বকবক করছে, তাই সৌম্য ওর সঙ্গে বকেই যাচ্ছে, আর সৌম্যও বকবক করছে মাঝে মাঝে। তবে মাঝে মাঝে অনুকেও খেয়াল করছে ওরা, আর সেটা দেখে ঐশীর মুখটা একটু শুকিয়ে যাচ্ছে। আর সুজয়, সে চেষ্টা করছে তিনজনের সম্পর্কের ইকুয়েশন বোঝার। এরপর কেটে গেছে আরও কিছুদিন, হয়তো আরও দিন 10। সবাই ব্যস্ত নিজেদের জীবনে। ক্ষতি না হলেও যেহেতু লাভ হয়নি, তাই রাজ নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত। সে ব্যস্ত নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। অনুও কলেজ আর কোচিং ক্লাস নিয়ে নিজের মতো ব্যস্ত। ঐশীর ফ্ল্যাটেই আছে, আর দুজনেরই বেশ ভালোই একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে এর মধ্যেই। এক শহরে থেকেও অনু আর রাজের কখনো দেখা হয়নি। অবশ্য অনু চায় না আর কারোর সঙ্গে দেখা করতে। সৌম্য বলেছিল কলেজ যাওয়ার সময় সৌম্য পিক আপ করে নেবে বাইকে, আর ফেরার পথে ড্রপ, কিন্তু অনু রাজি হয়নি। এছাড়াও ঐশীর ফ্ল্যাট থেকে কলেজের দূরত্ব হয়তো 15 মিনিট, তাই অটো করেই চলে যায়, তবে মুখে স্কার্ফ জড়িয়ে, যাতে কেউ ওকে চিনতে না পারে। চিনতে পারার থেকেও বড় কথা, অনু আর কাউকে ফেস করতে চায় না, নিজেই ওর লাইফে নিজের মতো চলতে চায়। একদিন সন্ধেবেলায় রাজ নিজের অফিস থেকে বেশ তাড়াতাড়ি ফিরে এসেছে। হাতে বেশি কাজ না থাকায় ভাবল মিঠিকে সময় দেবে। এখন রাজ সব সময় নিজের ঘরে থাকে। ড্রয়িং রুমে থাকলেও মাঝে মাঝেই অনুর ঘরের দিকে তাকায়। তারপরেই একটা দীর্ঘশ্বাস নেয়, যেটা রীনা দেবীর চোখের আড়াল হয়নি। উনি দিব্যি বুঝতে পারছেন ছেলে মুখে না বললেও ছেলের মনের ভিতরে কি ঝড় চলছে। ড্রয়িং রুমের সোফায় বসে মিঠি খেলছিল, তখন রাজ বাড়ি আসে। রাজ ফ্রেশ হয়ে মিঠিকে নিজের ঘরে নিয়ে যেতে চাইলেও মিঠির জোড়াজুড়িতে রাজকে বাধ্য হয়ে ড্রয়িং রুমেই বসতে হলো। আজও যে সবকিছুর মধ্যেও রাজ বারবার অনুর ঘরের দিকে চেয়ে আছে, সেটা রীনা দেবীর চোখের আড়াল একেবারেই হচ্ছে না। তবে এখন সবকিছুর মধ্যে থেকে মিঠি খুব শান্ত হয়ে গেছে। রাজ মিঠিকে কোলের মধ্যে নিয়ে বলে, আমার মিঠি সোনার কি হলো শুনি? হ্যাঁ, মিঠি পাকলি এত শান্ত হয়ে গেছে, কি ব্যাপার? আমার মন ভালো নেই, তাই তাই আর দুষ্টুমি করতে আমার ভালো লাগে না পাপা। আমার মিঠি সোনার কি হয়েছে শুনি? ঠাম্মু বকেছে নাকি স্কুলের মিস? তুমি বকেছো। আমি বকেছি? আমার মিঠি সোনাকে আমি বকেছি? এ কি,
কখন বকলাম তোমাকে? তুমি মিষ্টিকে বকেছো, তাই মিষ্টি আমাকে ছেড়ে চলে গেছে, আর কখনো আসবে না। মিঠি, তোমার মিষ্টি অন্যায় করেছে, আমি তাই তাকে বকেছি। মিষ্টিকে নিয়ে এসো না পাপা, মিষ্টি ছাড়া আমার ভালো লাগে না। ও ঠাম্মু, তুমি পাপাকে বলো না মিষ্টিকে আনতে। মিষ্টি আর কখনো আসবে না, তাই তুমি এবার থেকে একা থাকা অভ্যেস করো। মিঠি কাঁদতে শুরু করলে রীনা দেবী মিঠিকে শান্ত করতে থাকলো, আর রাজ সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। অন্যদিকে অফিসের কাজ শেষ করে সুজয় অনুর ফ্ল্যাটে গেল। সেখানে সৌম্য আর ঐশী দুজনেই আছে। অনু বলল, এই সুজয়দা, আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি, শুধু তুমি হেল্প করলেই হবে। কি আইডিয়া? রাজের ডিজাইন করা ড্রেস প্রমোট করার। কি শুনি, বলে ফেল। আগে বলো তো, রাজের ড্রেস ডিজাইনিংয়ের কোনো ওয়েবসাইট আছে? না, নেই। আর রাজের বিজনেস অ্যাডভাইজারকে? রাজদা নিজেই। কোনো বিবিএ এমবিএ এমপ্লয়ি নেই? রাজদার কোম্পানিতে বিবিএ এমবিএ এমপ্লয়ি থাকলে রাজদা কি এই অবস্থায় থাকতো? একমাত্র আমি এম.কম পাস। রাজদা আমাকে যেভাবে বলে আমি সেইভাবে কাজ করি। ও, আর ইভেন্টে যে ড্রেসগুলো সেল হয় সেই আইডিয়াগুলোকে দেয়? ইভেন্ট কন্ট্যাক্ট করলে ক্লায়েন্টরাই অনেক সময় জিজ্ঞেস করে যে ডিজাইনার ড্রেস রেডি করে দিতে পারবো কিনা। তখন আমরা সেই করে দিই। আবার কখনো কখনো আমরা নিজেরাই ক্লায়েন্টদের অ্যাপ্রোচ করি ড্রেসের জন্যে। এছাড়া আর কিছুই না। তা তুই এসব কথা জিজ্ঞেস করছিস কেন হঠাৎ? আসলে আমি অনেক রিসার্চ ওয়ার্ক করেছি মার্কেটিংয়ের বিষয়, তারপরে একটা আইডিয়া বের করেছি। এবারে সৌম্য বলল, তোমার আইডিয়া কি সেটা বলো। অনলাইন বিজনেস। এমনি সেল হচ্ছে না আর তুই অনলাইন সেলের স্বপ্ন দেখছিস? আরে চেষ্টা করে দেখতে ক্ষতি কি আছে? রাজদার কাছে ড্রেস তৈরি করে রাখার মতো অত টাকা আছে কোথায়? তুই কি সেটা জানিস না? সামান্য কিছু ড্রেস রেডি করা আছে হয়তো। এবারে ঐশী বলল, তোমরা বক বক না করে এবার ওকেই বলতে দাও না যে ও কি ভেবেছে। হ্যাঁ, বলছি, রাজের ইচ্ছা অনুযায়ী রাজের ব্র্যান্ড নেম দীপাঞ্জলি। সো এই নামে একটা ওয়েবসাইট আমি তৈরি করব, আর সেই ওয়েবসাইটে আপাতত সেই সব ড্রেসের বিজ্ঞাপন হবে যেগুলো রেডি আছে। আর বিশেষত এই ধরনের ডিজাইনার ড্রেসের ডিমান্ড আছে, আর সেটা হচ্ছে নন বেঙ্গলি কালচারে। তাই আমরা এই ড্রেসগুলো মেনলি প্রমোট করব ইন্ডিয়ার ওয়েস্টার্ন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন স্টেটে। এবার সৌম্য বলল, এতে কাজ হবে? মানে দেশে তো আর রাজ একা ডিজাইনার নয়। আরে চেষ্টা করতে ক্ষতি কি আছে? দেখো, এতে লাভ না হলেও রাজের এক পয়সা তো ক্ষতি হবে না। আর সৌম্য, তুমি ভালো মতো জানো যে আমরা এমবিএ স্টুডেন্ট, সো মার্কেটিংটা আমরা ভালো বুঝি অন্যদের তুলনায়। আর বিজনেস ওয়েবসাইট ডিজাইন করা আর সেটাকে প্রমোট করার রুলস সে তো আমাদের এমবিএতে শেখানো হয়েছে। এবার সুজয় বলল, রাজদাকে কে বোঝাবে এটা? কেন তুমি বোঝাবে? বলির পাঁঠা তুই আমাকেই বানাবি সেটা আমি জানি, কিন্তু ওয়েবসাইটটা তো কন্ট্রোল করবি তুই, আর নিশ্চয়ই তুই পরিচয় গোপন রাখবি। কিন্তু রাজদা কেন কোনো থার্ড পার্টির হাতে তার প্রোডাক্ট ডিজাইন ছাড়বে, যেখানে রাজদার প্রোডাক্ট সিকিউরিটিটা মেন জিনিস? আর রাজদা তো জানতে চাইবে যে এর অনলাইন কন্ট্রোলার কে। রাজ জানবে এই অনলাইন কন্ট্রোলার হলো ঐশী। আমি আমি কেন অনু? কারণ তুই ছাড়া আর কেউ নেই, তাই সৌম্যকেও রাজ চেনে। ঐশী মুখ গোমরা করে নিল। সৌম্য বলল, আরে আগে তোর প্ল্যানটা তো বল শুনি। শোনো সুজয়দা, তুমি বলবে তোমার পরিচিত একটি মেয়ে জব খুঁজছে, তবে বাড়ি বসে কাজ, আর সে বিজনেস প্রমোশনটা খুব ভালো বোঝে। তাই যদি রাজ তাকে দিয়ে ওর ড্রেসগুলো প্রমোট করায় আর কি। তা রাজদা হঠাৎ কেন এমপ্লয়ি রিকোয়ার করবে? আর শুধু রিকোয়ার করলে তো হবে না, তাকে তো স্যালারিও দিতে হবে। আর আমি জানি রাজদার পক্ষে সেটা এই মুহূর্তে পসিবল নয়। এবার শোনো, রাজ ঐশীকে ওর প্রোডাক্টের ছবি দেবে নিজের ব্র্যান্ডের ট্যাগ দিয়ে, তাহলে তো আর সিকিউরিটির সমস্যা থাকলো না। আর প্রোডাক্ট সেল হলে অনলাইনে টাকা ডিরেক্ট তোমাদের অ্যাকাউন্টে আসবে। তারপর তোমরা প্রোডাক্ট স্টোর থেকে ডেলিভার করবে। সব কিছুই তো তোমরাই করবে, আমি শুধু প্রোডাক্টটা প্রমোট করব, অর্ডার তুলব, আর ওয়েবসাইটটা হ্যান্ডেল করব। আর রাজকে বলবে এই সবের জন্য ঐশী একটা পার্সেন্টেজ নেবে।
ঐশী নামে থাকলেও কাজটা তো আমিই করব। আর আমি তো আর রাজের থেকে কোনো মুনাফা নিতে পারবো না। তাই টাকাটা আমি দিল্লি, পাঞ্জাব, গুজরাট, রাজস্থান আর মুম্বাইতে যারা প্রমোট করবে আর কি তাদের দিয়ে দেব। সৌম্য বলল, আইডিয়াটা মন্দ নয়, তবে যারা প্রমোট করবে তারা তো টাকা প্রোডাক্ট বিক্রি হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না, তারা তো আগেই অ্যাডভান্স টাকা দেবে। সুজয় বলল, এমনিতেই রাজদার এই কাজটা হলো না, তারপর এখন রাজদা অ্যাডভান্স করতে যদি রাজি না হয়। রাজকে কিছু বলার দরকার নেই, প্রমোশনের জন্য অ্যাডভান্স টাকাটা আমি দেব। তুমি তুমি আবার কোথা থেকে দেবে? সৌম্য অবাক হয়ে গেল। কেন? আমার কলেজের মাইনে আর কোচিং ইনস্টিটিউট মিলিয়ে মাসে প্রায় ৮০-৯০ হাজার টাকা আমি ইনকাম করি। আর আমার একার তো অত টাকা লাগবে না। দেখ অনু, এমনিতেই তোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত, তাই এমন পাগলামি করিস না। রাজদা পরিশ্রমী ছেলে, নিজে নিজেই দেখবি সব একাই সামলে নেবে। সারা জীবন ভোগ বিলাসিতার মধ্যে বড় হয়েও কখনো কারো কোনো সাহায্যে আসতে পারিনি। আর আজ যখন সেই সুযোগটা পেয়েছি, তখন সেই সুযোগ আমি হাতছাড়া করব না। আর তার উপর সে যখন আমার নিজের বন্ধু, আর এই প্রোডাক্ট প্রমোশনের টাকাটা তো আমি সারা জীবন দিচ্ছি না। একবার যদি দেখি আমার আইডিয়াটা ক্লিক করে গেল, তখন ঐশী মানে যাই হোক আমি জব ছেড়ে দেব। আর ততদিনে রাজ নিজের বিজনেসকে প্রমোট করার জন্য কোনো বিবিএ বা এমবিএ এমপ্লয়ি রিকোয়ার করতেও পারবে পার্মানেন্টলি। তখন সে তো তার মতো করে প্রমোশন করবে। তা বন্ধু ভেবে তুমি যার কথা এত ভাবছো, সে কি তোমাকে ভরসা করবে, তোমাকে বিশ্বাস করতে পারবে? ও আমার ওপর ভরসা বিশ্বাস সব হারিয়ে ফেললেও আমি তো ওকে সারা জীবন আমার সেই বন্ধুটাই ভাবব। এবারে ঐশী বলল, রাজদীপ সত্যিই খুব লাকি যে তোমার মতো একজন বন্ধু পেয়েছে। তবে দুর্ভাগ্য এটাই যে ও সেই বন্ধুত্বের মূল্যটা দিতে পারল না। এবারে সুজয় বলল, অফিসে কাল রাজদাকে এইসব বললে হবে না। সন্ধেবেলায় অফিস শেষ করে রাজদার বাড়ি যাব, তারপর রাজি করানোর জন্য কাকিমার সামনে কিছু সেন্টি মারা কথা বলবো, তারপর যা করার কাকিমাই করবে, দেখা যাক। এবারে অনু বলল, যা খুশি করো, তবে রাজি কিন্তু করাতেই হবে। সৌম্য বলল, অনু তুমি দুপুরে একবার বললে আঙ্কেল নাকি তোমাকে ফোন করেছিল, মানে দেখা করতে বলেছে, কিন্তু ক্লাস ছিল বলে ডিটেলে আর কিছু শোনা হলো না, মানে কি হলো ব্যাপারটা? হ্যাঁ, আমিও জানি না, শুধু বলল আগামীকাল কলেজ শেষ হলে আমাদের কলেজের কাছেই যে ক্যাফেটা আছে না, সেখানে মিট করতে। অন্য কেউ হলে আমি না করে দিতাম। আমার কারোর সামনে যেতে আর ইচ্ছে করে না, কিন্তু বাপিকে আমি না বলতে পারলাম না। আমি আজ যতটুকুই, সব কিছু সেই মানুষটার জন্য। এরপর ওরা সকলে নিজেদের মতন গল্প আড্ডায় মেতে উঠল। পরদিন কলেজ শেষ করে অনু ক্যাফেতে গিয়ে দেখল গৌতমবাবু আগে থেকে এসেই বসে আছেন। অনু বলল, সরি বাপি, একটু লেট হয়ে গেল, আসলে একটু কাজ ছিল কলেজে। ইটস ওকে, বসো। আর কি খাবে বলো? আমি কিছু খাবো না বাপি। তা তুমি হঠাৎ দেখা করতে চাইলে, মানে এনিথিং সিরিয়াস? একটু সিরিয়াস। আমি জানি তুমি আগের থেকে অনেক বদলে গেছো, তবে আশা করি তোমার কফির প্রতি ভালোবাসা বদলে যায়নি। তা সেটা কি অর্ডার করতে পারি নাকি? না, মানে আসলে তোমার পরিচয় থেকে তুমি আমার নাম মুছে ফেললেও আশা করি এক কাপ কফি অর্ডার করার অধিকার আমার আছে নাকি? সরি বাপি, আমি আজ নিজের পরিচয় বাঁচতে চেয়েছিলাম, তাই এমন সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার সাথে গৌতম রায়ের নাম থাকলে সব জায়গায় সবাই আমাকে ভিআইপি ট্রিটমেন্ট দেবে। সেটা আমি চাই না, কারণ তাহলে আমি আমার ভুলগুলো কখনোই শোধরাতে পারবো না। আমি আর 5টা সাধারণ মেয়ের মতোই বাঁচতে চাই বাপি। বেশ, বলে উনি ওয়েটারকে ডেকে কফি অর্ডার করলেন। তারপর বললেন, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই আমি আজ তোমাকে ডেকেছি। বাপি বলো। দেখো অনু, তুমি আমার আর মিতার জীবনে আসার প্রথম দিন থেকে মিতা কখনোই তোমাকে মেনে নিতে পারেনি, এমনকি রনিও নয়। তবে আমার কারণে কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার না করলেও স্বাভাবিকভাবে কাছে টেনে নিতে পারেনি। তখন তুমি
এর কারণ না বুঝলেও আজ সব পরিষ্কার তোমার কাছে। তুমি ছোট থেকেই আমার আদর ভালোবাসায় বড় হয়েছ। রনির মতন তোমাকেও আমি কখনো কোনো অভাব বুঝতে দিইনি, কিন্তু তার ফলে তোমার মধ্যে একটা ঔদ্ধত্যের জন্ম হলো। আর তোমার বিয়ের দিনও তুমি সব সহ্যের সীমা পেরিয়ে গেছিলে, তাই সেদিন আমি আর পারিনি তোমার মা দাদাভাইয়ের সিদ্ধান্তের উপর কথা বলতে। আর আজ তুমি সব ছেড়ে আমার মেয়ে হয়ে একটা বন্ধুর ফ্ল্যাটে। তুমি যতই অন্যায় করো, তবু এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমি ভালো আছি বাপি। তোমার শুকিয়ে যাওয়া মুখ দেখে সেটা আমি বেশ ভালোই বুঝতে পারছি। আমি জানি আমি জীবনে অনেক ভুল করেছি, তবে একটা কথা আবারও বলছি, বিয়ের দিন আমি কোনো অন্যায় করিনি, বরং আগামী দিনের অন্যায় হওয়া থেকে নিজেকে আর সবাইকে রক্ষা করেছি। মানে? অনু সব বলল। তারপর গৌতমবাবু বললেন, তুমি এই সব কথা আমাকে আগে বলনি কেন? কেউ কি সেদিন আমার কথা শুনেছিলে? অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের সেদিন। তবে আজ বুঝতে পারছো অনু, তোমার জীবনে রাখালের পালে বাঘ পড়ার মতন হয়েছে। যাই হোক, রাজদীপ বিয়ের আগেই তার জীবনের সব কথা বলেছিল, কিন্তু এখন আমি তোমার আর রাজদীপের সম্পর্কের স্ট্যাটাসটা জানতে চাই, আর ডিটেলে বিয়ের প্রথম দিন থেকে। অনু সব বলল। তারপর গৌতমবাবু জিজ্ঞাসা করলেন, এরপর তোমার জীবনের পরবর্তী সিদ্ধান্ত কি? এখনো কিছু ভাবিনি। তুমি বাড়ি ফিরে চলো। আর সেটা হয় না বাপি, আমি একাই ভালো আছি, আর কারো জীবনে আমি আর বোঝা হতে চাই না। বাড়ি যেতে না চাইলে তুমি তাহলে আমার ফ্ল্যাটে থাকো। আর কোনো কিছুই সম্ভব নয়। মানে তুমি ঠিক করেই নিয়েছো যে তুমি আমার কোনো হেল্প নেবে না? আমি প্রপার্টিগত কোনো হেল্প নিতে পারবো না, তবে একটা হেল্প করলে আমি সেটা নিতে পারি। কি হেল্প বলো? দেখো বাপি, আমার জন্য রাজের অনেক ক্ষতি হয়েছে, আর আমি তো তোমাকে রাজের স্বপ্নের কথা বললাম, তাই আমি চাই ওর জন্য কিছু করতে, আর তাতে তুমি সাহায্য করলে আমার সেটুকুই ভালো লাগবে। খুব ভালোবাসো রাজদীপকে, তাই না? না মানে বুঝেছি। তা কিভাবে আমার হেল্প চাও বলো? বলছি, তোমার বন্ধু রূপক আঙ্কেলের মেয়ে রুষা, ও তো খুব বড় অভিনেত্রী, সে তো খুব ফেমাস মানুষের কাছে, আর সোশ্যাল মিডিয়ায় দেখলাম নেক্সট উইকে ওর বার্থডে। তাই রুষাকে যদি তুমি একটু রাজি করাও যে বার্থডে পার্টিতে ও রাজের ডিজাইন করা একটা ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায় নিজের ড্রেস ডিজাইনারের নাম মেনশন করে দেয়, তাহলে রাজের ব্র্যান্ডের নামে একটু পাবলিসিটি হয়ে যাবে। কারণ সোশ্যাল মিডিয়ায় রুষার প্রচুর ফলোয়ার্স, আর দ্বিতীয়ত ফ্যাশন সেন্সের জন্য ওকে ফ্যাশন কুইন বলা হয়। রাজ নর্মাল ড্রেস সেল করবে, এর থেকে বেশি কিছু জানবেও না, এটুকু হলেই আমি খুশি। বেশ, তুমি জানো রুষা আমাকে খুব ভালোবাসে, তাই সে কখনোই আমাকে রিফিউজ করবে না। তবে সে অত বড় একজন অভিনেত্রী, এখন সে তার বার্থডে পার্টিতে রাজদীপের ডিজাইন করা ড্রেস পরলে কোনোভাবে অপ্রস্তুত হবে না তো? তোমার ছায়ায় বড় হয়েছি আমি, ভালো মন্দের তফাৎ বুঝি, তাই তুমি নিশ্চিন্তে থাকো। আর আমি তোমাকে কিছু স্যাম্পেলের ছবি হোয়াটসঅ্যাপ করছি, তুমি দেখো। হ্যাঁ, আর আমার বিয়ের দিন রাজের ডিজাইন করা ড্রেস তো তোমরা পরেছো, কেন তোমার ভালো লাগেনি? বেশ, আমি রুষার সঙ্গে কথা বলে রাখবো, তারপর তুমিও কথা বলে নিও। তোমার সাথেও তো রুষার আলাপ আছে নাকি? এরপর গৌতমবাবু আর অনু নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। আর অন্যদিকে সুজয় রাজের বাড়ি গেছে ঐশীর প্রোডাক্ট প্রমোট করা, মানে অনুর শিখিয়ে দেওয়া কথাগুলো বলতে। সুজয়ের কাছে সব শুনে রাজ বলল, প্রপোজালটা ভালোই, কিন্তু এখন এত টাকা খরচ করার মতন টাকা তো আমার কাছে নেই। আরে তোমাকে তো আর মাইনে দিতে হচ্ছে না, শুধু মানে প্রোডাক্ট সেল হলে তারপর একটা পার্সেন্টেজ দেবে। আরে সে তো সেল হলে দিতে পারবো, কিন্তু না হলে তো আর দিতে পারবো না। তাহলে এত প্রমোট করে তার কী লাভ, সে যদি টাকা না পায়? আসলে বাড়ি বসে তো বোর হচ্ছে, তাই আমাকে বলল আসলে আসলে হ্যান্ড মানির দরকার ওর। রীনা দেবী বললেন,
তুই রাজি হয়ে যা বাবাই, বিষয়টা ভালো। আর ক্ষতি যখন নেই, লাভ হলে তো দুজনেরই উপকার। তাহলে অরাজির তো কিছু নেই। কিন্তু মা, সবই ভগবানের খেলা, বুঝলি? উনি যখন একটা দরজা বন্ধ করে দেন, ঠিক তখনই আবার আর একটা দরজা খুলেও দেন। ঠিক আছে সুজয়, কাল তুই মেয়েটাকে একবার অফিসে আসতে বল, ঠিক আছে? ঠিক আছে রাজদা। এরপর কি হবে জানতে হলে শুনুন পরবর্তী পর্ব।